প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে নিজ নিজ বাসায় অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে আমি বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার বিভিন্ন শ্রেণীবিন্যাস এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নবম এবং দশম শ্রেণীতেও ঠিক এই বিষয়টি পড়েছো যে বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। ঠিক আমাদের বইতেও এই বিষয়বস্তুটি আছে, সেখানে এটিকে আমরা একটু ভিন্নভাবে নামকরণ করেছি। দেখো, শিরোনামে আমরা বলেছি বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার বিভিন্ন উপসেট। আমরা যেটিই বলি না কেন, আমাদের প্রত্যেকটি বাস্তব সংখ্যার যে বিভিন্ন উপসেটগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের প্রত্যেককে সুন্দরভাবে জানতে হবে। সেই সেটগুলোকে আসলে কি কি সিম্বল দিয়ে প্রকাশ করা হয় সেগুলো আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি বাস্তব সংখ্যার এবং বাস্তব সংখ্যার বিভিন্ন উপসেট ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে যেটি লক্ষ্য করি, আমি এখানে বোর্ডে কিছু ডেফিনেশন আগে থেকে লিখে রেখেছি, কারণ প্রচুর লেখা, আমি মুখে বললে হয়তো অনেকে এগুলো নোট করতে পারবে না, সেই জন্য আমি এগুলোকে লিখে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, আমি সবচেয়ে প্রথমে যেটি পড়াতে চাই, অনেকেই পূর্ণ সংখ্যা পড়ায়, আমি সবচেয়ে শুরুতে যেটি পড়াতে চাই সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি এটি দিয়েই আজকে ক্লাসটি শুরু করতে চাই। স্বাভাবিক সংখ্যা, এটা ন্যাচারাল নাম্বার, এটা আমরা সবাই জানি, আমরা এসএসসি তেও পড়ে আসছি, এসএসসি বই থেকেও আমি ডেফিনেশনটি লিখেছি। 1 2 3 4 ডট 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 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে 1 2 3 4 5 6 যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। আমরা এসএসসি বই থেকে আরো জেনেছি এই সংখ্যাগুলোকে আবার কি বলে, সব এইগুলোকেই আমরা আবার দেখো ধনাত্মক অখণ্ডক সংখ্যা বলছি। তাহলে এই যে ধনাত্মক অখণ্ডক সংখ্যা সেটি কিন্তু স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই স্বাভাবিক সংখ্যা কেন আবিষ্কৃত হয়েছিল এটি তোমাদের একটু জানা দরকার। সেখানে আমরা বলছি যে তোমার সামনে যদি মনে করো 5টা পেন রেখে বলা হয় কয়টি পেন আছে, তখন কিন্তু তোমাকে ঠিক গুনতে হবে যে 1 2 3 4 5 এভাবে গুনতে হবে। বা আমরা বলতে পারি, বাংলায় যদি আমরা গুনি তাহলে বলবো 1 2 3 4 5 এভাবে আমরা বলবো। তার মানে এই যে গোনার জন্য, অর্থাৎ আমরা যখন এই যে কতগুলো আছে এই যে গণনা কাজের জন্যই মূলত এই স্বাভাবিক সংখ্যা আবিষ্কৃত হয়েছিল। তাই আমরা এটাকে গণনাকারী সংখ্যাও বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, তাহলে 1 2 3 4 5 ডট 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 এখানে কিন্তু শেষ নয়, এটি অসীম পর্যন্ত চলে যাবে। এই সংখ্যাগুলোকে আমরা যেমন এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলছি, ঠিক তেমনি এগুলোকে ধনাত্মক অখণ্ডক সংখ্যা বলছি, আবার এগুলোকে গণনাকারী সংখ্যাও বলছি। তাহলে আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যা যেটা আমরা শিরোনাম করেছিলাম তার আসলে তিনটা নাম। আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, ধনাত্মক অখণ্ডক সংখ্যা বলছি, আবার গণনাকারী সংখ্যাও বলছি। তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা দেখো, আরেকটি ডেফিনেশন আমি অথবা দিয়ে লিখেছি, এটি আমি কিছুক্ষণ পরে পড়াতে চাই, এটি আমি এই মুহূর্তে পড়াবো না, আমি একটু পরে পড়াবো। আমি তার নিচের লাইনটি আমি দেখাতে চাই। সেখানে বলছে যে লক্ষ্য করো, সকল স্বাভাবিক সংখ্যার সেটকে দেখো ক্যাপিটাল এন, এই এন এর মাঝে একটু দেখো একটু রহস্য হচ্ছে, এই জায়গায় দেখো ডাবল দাগ দেওয়া হয়েছে। সিম্বলটিকে আসলে ক্যাপিটাল এন থেকে এই সিম্বলটিকে কিছুটা আলাদা করার চেষ্টা করা হয়েছে। যে এইটা আগে দেখো এসএসসি তে তোমরা কিন্তু প্রকাশ করেছিল শুধু ক্যাপিটাল এন, কিন্তু এখন একটু অবশ্যই ক্যাপিটাল এন ব্যবহার না করে এভাবে ব্যবহার করার চেষ্টা করবে। হ্যাঁ, আবার কোনো বইতে ক্যাপিটাল এনও ব্যবহার করেছে। তাহলে আমরা দেখি স্বাভাবিক সংখ্যার সেট কি, এইটা তোমরা অনেকেই বলো স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়েছে। স্বাভাবিক সংখ্যাকে কোনোদিন ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয় না। স্বাভাবিক সংখ্যার অবশ্যই এটিকে আন্ডারলাইন করবো, স্বাভাবিক সংখ্যার সেটকে, এই সকল স্বাভাবিক সংখ্যার সেটকেই মূলত হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করছি। আর দেখো এই যে এন সমান সমান, তাহলে একটা সেট আকারে আমরা বলেছি আগেই সেট, এই জন্য সেট আমরা জানি কিভাবে লিখতে হয়, আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে লিখতে হয় এবং প্রত্যেকটি উপাদানের পর দেখো প্রত্যেকটি পরে আমরা এখানে কমা ব্যবহার করেছি। তাহলে 1 2 3 4 ডট ডট ডট, এখানে কি শেষ না, এরপরে 5 6 7 8 9 10 এরকম অনেকগুলো অসীম পর্যন্ত চলে যেতে পারে। যদিও অসীমের কোনো অস্তিত্ব নাই, আমরা ঠিক তার পূর্ব পর্যন্তই চিন্তা করব। তাহলে আমরা যেটা শিখলাম স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা আমরা পড়েছি যে 1 2 3 4 ইত্যাদিকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, বা এটাকে আমরা ধনাত্মক অখণ্ডক সংখ্যা বলছি, আবার এটাকে আমরা গণনাকারী সংখ্যা বলছি। আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যা সেটকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়েছে, কিন্তু এখানে অবশ্যই আমরা দুটো দাগ ব্যবহার করব, ক্যাপিটাল এন সমান 1 2 3 4। আশা করি তোমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে সবাই বুঝতে পেরেছো। আমরা এখন যেটা পড়বো পূর্ণ সংখ্যা। লক্ষ্য করো, পূর্ণ সংখ্যা আমরা কি বলছি,
পূর্ণ সংখ্যার ডেফিনেশন আমরা বলছি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং অখণ্ড ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ডক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলছি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই অখণ্ডক সংখ্যা চিনানোর জন্য যে অখণ্ড সংখ্যা, এটি চিনানোর জন্যই মূলত আমি প্রথমে স্বাভাবিক সংখ্যা ডেফিনেশন দিয়ে শুরু করছি। না হলে হয়তো আমি পূর্ণ সংখ্যা ডেফিনেশন দিয়ে শুরু করতাম। তাহলে বলছি শূন্য সহ, প্রথমে শূন্য থাকবে সকল ধনাত্মক। ধনাত্মক আমরা চিনি কিনা, 1 2 3 4 5 এগুলো আসলে সকল ধনাত্মক। আর ঋণাত্মক কোনগুলো দেখো, -1 -2 -3। তাহলে সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ডক সংখ্যা কে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা সেটকে দেখো, পূর্ণ সংখ্যাকে বলছি ইন্টিজার, কিন্তু সেটকে দেখো ক্যাপিটাল জেড দিয়ে আমরা প্রকাশ করছি। জেড এর দেখো এখানে মাঝে কিন্তু ডাবল দাগ আমরা ব্যবহার করব, এই সিম্বল এত দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই ক্যাপিটাল জেড সমান সমান আমরা কিভাবে লিখতে পারি, দেখো নেগেটিভ দিকেও অসীম পর্যন্ত যাবে, তার মানে ডট 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 -3 -2 দেখো -1 0 1 2 3। প্রিয় শিক্ষার্থী, এটিকে অনেক সময় তোমরা এভাবেও লিখে থাকো, যদি তোমরা চাও এভাবেও লিখতে পারো, শুরুতে 0 +-1 +-2 ডট 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 +-3 +-4 এভাবেও লেখা যেতে পারে। দেখো এটি আর এই লেখার মধ্যে কোনো পার্থক্য নাই, এটিও নেগেটিভ অসীম পর্যন্ত, পজিটিভ দিকেও অসীম পর্যন্ত নির্দেশ করছে। ঠিক অসীমে পৌঁছানো যাবে না, অসীমের ঠিক পূর্ব পর্যন্তই আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে আগে যেটা ছিল, আগে দেখো ধনাত্মক অখণ্ডক সংখ্যা ছিল, সেটা তো আছে। ঋণাত্মক অখণ্ডক সংখ্যা চলে আসলো, আর নতুন করে চলে আসলো শূন্য। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে পূর্ণ সংখ্যা কাকে বলে। আমি এখন যে ডেফিনেশনটি পড়াবো সেটি আমরা বলছি যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি বলো, আমরা বলছি যে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছে। তার মানে দেখো স্বাভাবিক সংখ্যা যেগুলো ছিল, স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল, 1 2 3 4 ডট 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 এগুলো তো থাকবে, এর সাথে নতুন করে কে যুক্ত হবে, শূন্য যুক্ত হবে। তাই বলছে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। তার মানে দেখ এই যে সিম্বলটি, এটি তোমাদের বুঝতে হবে। যদি কোথাও বলে দেয় যে জেড এর সাফিক্সে, দেখো নিচে ছোট্ট করে লিখছে জেড গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, দেখো সাফিক্সে ছোট্ট করে বোঝাচ্ছে যে এই জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু সাফিক্সে যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 বলে দেবে তখনই বুঝতে হবে যে এটি তোমাকে কি নির্দেশ করছে, যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা নির্দেশ করছে। অর্থাৎ এর মধ্যে শূন্য থাকবে বা শূন্যের চেয়ে ক্রমান্বয়ে বড় যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলো থাকবে, শূন্য থাকবে এবং শূন্যের চেয়ে বড় পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ 0 1 2 3 4 5 এভাবে চাইলে আরো কিছু লিখে ডট 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 দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক যে শূন্য সহ যে সকল যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, তবে শূন্য সহ সেটাও বলা যেতে পারতো, বা এখানে আমি বলেছি শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছি। এখন দেখো অঋণাত্মক যদি বুঝি তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিশ্চয়ই আমরা এখন বুঝে যাবে। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বুঝতে গেলে যে শূন্য অপেক্ষা ছোট যেগুলো আছে, অর্থাৎ জেড এর সাফিক্সে দেখো শূন্যের চেয়ে ছোট, তার মানে এখানে কি 0 শুরু করা যাবে না, 0 চেয়ে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো আছে, তার মানে -1 -2 -3 ডট 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 এদিকে ডট 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 কমা দিয়ে ডট 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 দিয়ে দিলাম। তার মানে এখানে শূন্যের চেয়ে ছোট যে সংখ্যাগুলো ছিল, কোন ক্ষেত্রে কি সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, শূন্যের চেয়ে যে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো ছিল সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেই আকারে, দেখো জেড এর সাফিক্সে <0 এভাবে বলবো। এখন আমরা শিখলাম অঋণাত্মক ঋণাত্মক। তাহলে মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার ধনাত্মক পূর্ণ সংখ্যাটা আসলে কি? তাই দেখো আমরা এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাও বলেছি। ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে ছিল শূন্যের চেয়ে ছোট, আর এটা হচ্ছে শূন্য অপেক্ষা বড়। শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছি, শূন্য অপেক্ষা বড়। তাহলে শূন্য অপেক্ষা বড় মানে সাফিক্সে আমরা কি লিখবো, জেড গ্রেটার দ্যান 0, অর্থাৎ শূন্যের চেয়ে বড়। লক্ষ্য করো সেটি 1 2 3 4 ডট 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 হয়ে গিয়েছে, অর্থাৎ শূন্যের চেয়ে বড় যে পূর্ণ সংখ্যা সেটি দেখো আমাদের 1 2 3 4 ডট ডট ডট, এখানেও লক্ষ্য করো 1 2 3 4 ডট 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 ডট। তার মানে দেখো যেটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে যে সেটটি হয়েছে সেটি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে আমরা বলতে পারি জেড এর সাফিক্সে আমরা যদি গ্রেটার দ্যান 0 ব্যবহার করি সেটি মূলত হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাই আমি দেখো একটা ডেফিনিশন তোমাদের এখানে পড়াইনি, আমি এখানে চলে আসলাম, এই জায়গাটায় চলে আসলাম যে সকল, এই জায়গায় খেয়াল করো যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এটি কেবলমাত্র তখনই বুঝতে পারবা যখন তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যার ডেফিনেশনটি জানছো। ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটকে দেখো আমি এখানে কিন্তু এগুলো লিখিনি, সরাসরি বলে দিয়েছি, কিন্তু এখানে যদি তুমি নোট খাতায় সুন্দর করে লিখতে চাও তাহলে লিখবে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটকে জেড এর সাফিক্সে গ্রেটার দ্যান 0 দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, যা নিম্নরূপে সংজ্ঞায়িত, অর্থাৎ দিয়ে এটা লিখতে পারো। তাহলে আমরা এখান থেকে এই ডেফিনিশন থেকেই মূলত বুঝতে পারলাম যে জেড গ্রেটার দ্যান 0 যে সেটটি ছিল সেটি কিন্তু ন্যাচারাল নাম্বার সেট হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার
সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। তাই আমি এই ডেফিনেশনটি শুরুতে তোমাদের পড়িয়ে নিই। প্রিয় শিক্ষার্থী, আমি যে জিনিসগুলো তোমাদের পড়ালাম যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আরো অনেকগুলো সংখ্যা আছে, আমি সেগুলো এখন আস্তে আস্তে দেখাবো। কিন্তু স্বাভাবিক সংখ্যা পড়ানোর পরেই আমি সরাসরি চলে আসছিলাম পূর্ণ সংখ্যায়। সেই পূর্ণ সংখ্যা থেকে আমরা পূর্ণ সংখ্যা দেখলাম। পূর্ণ সংখ্যা শেখার পর আমি যেটি তোমাদের পড়িয়েছি সেখান থেকে আমরা বলেছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, তারপরে আমি পড়িয়েছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, এবং সর্বশেষ আমি তোমাদের যেটি পড়ালাম সেটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে আমি যখনই ধনাত্মক পূর্ণ সংখ্যা তোমাদের পড়ালাম তখনই আসলে দেখলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ আমরা জেড এর সাফিক্সে যখন গ্রেটার দ্যান 0 বলবো তখনই সেটি ন্যাচারাল নাম্বার হয়ে যাবে। এইখানে একটা জিনিস আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে আমি এই জায়গাটা যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এই জিনিসটি বুঝিয়ে এই আলোচনাটুকু শেষ করতে চাই। দেখো যে গ্রেটার দ্যান অর ইকুয়াল ছিল, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ছিল, তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করি এখানে দেখো যেমন 0 আছে তেমন 1 2 3 4 এগুলো আছে। তুমি বলতে পারো যে স্যার 1 2 3 4 এর জন্য আমরা একটা সেট পেয়েছি, সেটা আমরা যদি ন্যাচারাল নাম্বারের সেটও বলতে পারি, যদি ন্যাচারাল নাম্বার সেট না বলি তাহলে আসলে জেড গ্রেটার দ্যান 0 এই সেটটা বলতে পারি। তাহলে এই সেটের সাথে কার ইউনিয়ন হয়েছে, লক্ষ্য করো 0 ইউনিয়ন হয়েছে। তাই এটিও তোমরা মনে রাখবা, এইটা আসলে যখন জেড গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এটি আসলে কি কোন কোন সেটের ইউনিয়ন বলো স্যার, 0 একটা সেট, তার সাথে ইউনিয়ন করা হয়েছে কোনটা, ক্যাপিটাল জেড এর সাফিক্সে আমরা কি বলবো ক্যাপিটাল জেড, এটা অবশ্যই গ্রেটার দ্যান 0। দেখো জেড গ্রেটার দ্যান 0 সেটের মধ্যে আসলে কোনগুলো আছে 1 2 3 4 ডট 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 আছে, এর সঙ্গে কার ইউনিয়ন করা হয়েছে 0 ইউনিয়ন করা হয়েছে। তাহলে এই জিনিসটি আমি অঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা যেটি দেখলাম সেটি বললাম জেড গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই সেটটি অবশ্যই কোন কোন সেটের ইউনিয়ন, একটা শূন্য একটা সেট, শূন্য কিন্তু একটা ফাঁকা সেট নয়, এর কারণ এর একটি উপাদান অবশ্যই আছে, 0 একটা আছে, তাহলে 0 নিয়ে একটা সেট আর তার সাথে ইউনিয়ন করতে হবে জেড গ্রেটার দ্যান 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার এই আলোচনাটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি এখন সামনে যে আলোচনা অগ্রসর করব তার আগে আমি বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার মধ্যে আরো অনেকগুলো সংখ্যা আছে, যেমন সেগুলোকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা, সেগুলোকে আমরা বলতে পারি যৌগিক সংখ্যা, সেগুলোর মধ্যে আবার আমরা সহমৌলিক সংখ্যাও বলতে পারি। আমি সেই সংখ্যাগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো মৌলিক সংখ্যা তোমাদের বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার সাথে এটি সম্পর্কযুক্ত, কিন্তু যেহেতু স্বাভাবিক সংখ্যার পর আমি তোমাদের পূর্ণ সংখ্যা পড়িয়েছি, তাই স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলোতে আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কিছু আছে মৌলিক সংখ্যা, কিছু আছে যৌগিক সংখ্যা, আর কিছু আছে সহমৌলিক সংখ্যা। আমি এই তিনটি ডেফিনেশন তোমাদের শেখাতে চাই। দেখো মৌলিক সংখ্যা যেটাকে আমরা বলছি প্রাইম নাম্বার, অনেক সময় আমরা বলি, দেখো ডেফিনেশনটি তোমাদের অনেকেরই ক্লিয়ার থাকে না, তাই আমি এখানে লিখে দিলাম যে 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা, আবারও বলছি 1 ব্যতীত, অর্থাৎ এই কথাটি কিন্তু শুরু করতে হবে ডেফিনেশনটি 1 ব্যতীত, মানে 1 হবে না, 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র ওই সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। তাহলে 1 ব্যতীত এই কথাটি তোমরা অনেকেই বলো না, এই কথাটি যখনই বলো না তখনই তোমরা 1 কে কিন্তু মৌলিক সংখ্যা বলে ফেলো। তাহলে ডেফিনেশনে উল্লেখ করা আছে 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র ওই সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, ওই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে মৌলিক সংখ্যার মধ্যে দেখো মৌলিক সংখ্যার যে সেট সেটিকে আমরা, যেহেতু মৌলিক সংখ্যাকে আমরা প্রাইম নাম্বার বলছি, তাহলে সেটকে আমরা দেখো পি দিয়ে প্রকাশ করছি। পি ক্যাপিটাল পির মধ্যে দেখো 1টি কিন্তু বাদ যাচ্ছে, আমরা শুরুতে যেটা হচ্ছে 2 দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ 2 3 4 কিন্তু হচ্ছে না, কারণ 4 হচ্ছে 1 দ্বারা বিভাজ্য আবার 2 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো 5 6 হচ্ছে না, 6 দেখো 1 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এইগুলো নিশ্চয়ই মৌলিক সংখ্যা তোমরা পড়েছো। দেখো যৌগিক সংখ্যা কাকে বলছি, যৌগিক সংখ্যার ডেফিনেশন আমি অবশ্যই লিখতে পারতাম, সেখানেও আবার একই কথা যে 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা মৌলিক নয়। দেখো এখানে যৌগিক সংখ্যার মধ্যে কিন্তু 1 কে রাখা হয়নি, তাহলে দেখছি আমরা এখান থেকে কোন কোনগুলো বাদ গিয়েছে, এখান থেকে যেগুলো বাদ গিয়েছে দেখো 2 পরে কি 3 আছে, তাহলে এখান থেকে বাদ কে 4 বাদ, তাহলে এখানে হচ্ছে 4 যৌগিক। 5 আছে, এখানে দেখো 6 বাদ, তাহলে এখানে 6 হচ্ছে যৌগিক সংখ্যা। 7 আছে, তার মানে অবশ্যই এখানে 8 যৌগিক সংখ্যা, 9 যৌগিক সংখ্যা, 10 যৌগিক সংখ্যা। এখানে চাইলে 10ও লিখতে পারতে, এরকম ভাবে ওর এই ছকের মধ্যে 2 থেকে শুরু করে যেগুলো নাই সেগুলোই আসলে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এখন দেখবো যে সহমৌলিক আসলে কাকে বলে। সহমৌলিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি বড় ক্লাস পর্যন্ত তোমাদের প্রয়োজন হয়। দুটি স্বাভাবিক সংখ্যার যখন গসাগু 1 হয়ে যায় তখন এরা পরস্পরকে সহমৌলিক বলে। দেখুন সহমৌলিক হতে গেলে দুটি সংখ্যাকে বলতে হবে, যেমন 6 ও 35 পরস্পর সহমৌলিক। কেমন ভাবে সহমৌলিক, তুমি যদি লক্ষ্য করো এখানে যে 6 আমরা 35, আমরা জানি গসাগু নির্ণয়ের একাধিক পদ্ধতি আছে, যদি এই পদ্ধতি তোমরা যদি অনুসরণ করো তাহলে এখানে দেখো
5 ছক 30, নিশ্চয়ই এখানে 5 নেমে আসে। আবার এই 6 কে তুমি ভাগ করো, দেখো 5 একে 5, দেখো 1, আবার তুমি 5 কে ভাগ করো, তার মানে দেখো 5 একে 5, এই বিভাজ্য হলো। তার মানে দেখো এই গসাগু কত হলো, গসাগু হলো 1। আবার গসাগু নির্ণয়ের আরো পদ্ধতি আছে, সেভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখলাম যে দুটোকে অর্থাৎ গসাগু যে পদ্ধতি তুমি নির্ণয় করো না কেন, যে পদ্ধতি গসাগু যদি দেখো 1 হচ্ছে তারা পরস্পর সহমৌলিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ দুটি সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা এখন যেটি শিখবো মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এটি তোমরা সবাই বলতে পারো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। কিন্তু দেখো তোমরা এই শর্তগুলোই বলো না, যেখানে পি কিউ হবে অবশ্যই পূর্ণ সংখ্যা, এবং হরে যেহেতু কিউ আছে তাহলে হর কখনো শূন্য হতে পারে না, তার মানে কিউ নট ইকুয়াল টু 0। তার মানে এই কথাটি বলতে হবে পরিপূর্ণভাবে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে আসলে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে যদি তুমি অর্ধেক অংশ বলো তাহলে তো কখনো পূর্ণ সংখ্যাটি হলো না। তাহলে মূলদ সংখ্যা কাকে বলবো, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে আমরা মূলত হচ্ছে মূলদ সংখ্যা বলবো। এখন লক্ষ্য করি, যদি অমূলদ সংখ্যা, দেখো এই ডেফিনেশনটি আমি লিখিনি, তাহলে ওই একই লেখা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, ওই সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এই ডেফিনেশনটাই এখানে ধরে নিয়ে আসবে, শুধু প্রকাশ করা যায় না। তাহলে লক্ষ্য করি, এটিকে আমরা যেমন লিখেছি মূলদ সংখ্যা সেটকে কিউ দিয়ে প্রকাশ করেছি, দেখো পি বাই কিউ, যেখানে পি কিউ বিলংস টু জেড এবং কিউ নট ইকুয়াল টু 0। কিন্তু এই অমূলদ সংখ্যা সেটকে কিভাবে সেট আকারে প্রকাশ করা যায় এটি অনেকেই তোমরা লিখতে জানো না, তাই আমি এটি লিখে দিয়েছি। দেখো এটাকে মূলদ সংখ্যা যেমন আমরা কিউ দিয়ে প্রকাশ করেছি সেটকে, অমূলদ সংখ্যা সেটকে আমরা কিউ প্রাইম দিয়ে প্রকাশ করব। লক্ষ্য করো, কিউ প্রাইম হচ্ছে সেই সকল উপাদান এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, যে এই এমন কিছু সংখ্যা যেগুলো অবশ্যই বাস্তব সংখ্যার উপাদান এবং যেগুলো অবশ্যই কার মধ্যে নেই, মূলদ সংখ্যার মধ্যে নেই। দেখো এক্স ডাজ নট বিলংস টু কিউ, অর্থাৎ আমরা বলেছি যে এক্স কার মধ্যে হবে না, এক্স হচ্ছে কিউ এর মধ্যে হবে না, অর্থাৎ মূলদ সংখ্যা বাদে বাস্তব সংখ্যার যে ভিন্ন যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ বাস্তব সংখ্যাগুলোর মধ্যে মূলদ সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলোই মূলত আমরা অমূলদ সংখ্যা। আমরা এমন ভাবেও বলতে পারি যে বাস্তব সংখ্যাগুলোর মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে, মানে আমরা রিয়েল নাম্বারের মধ্যে মূলদ সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা অমূলদ সংখ্যা বলি। অমূলদ সংখ্যার অনেক উদাহরণ জানো তোমরা, √2, √3, আমরা √7, হ্যাঁ, রুট ওভার অফ পূর্ণবর্গ বাদে অন্য যে কোনো সংখ্যা করলে সেগুলোকে হচ্ছে অমূলদ সংখ্যা হয়ে যাবে। এর পরবর্তীতে যেটি আমরা আছে, দেখো আমরা এখন শিখবো যে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, এর দুটো ডেফিনেশন তোমাদের বইতেও আছে। যে আমরা বলেছি যে সংখ্যা রেখা বা বাস্তব রেখা, একই কথা, সংখ্যা রেখা বা বাস্তব রেখা। তুমি যদি একটা রেখা অঙ্কন করো, বাস্তব একটা রেখা অঙ্কন করো, সেই রেখার উপর যতগুলো সংখ্যা তুমি চিন্তা করতে পারবা, সেই রেখার উপরও অবস্থিত সকল সংখ্যাকেই মূলত বাস্তব সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে জেনে নেওয়া ভালো, এখানে দেখো যেমন 1 2 3 4 সমস্ত, এখানে 0.1 আছে, 0.2 আছে, 0.3 আছে, তার মানে এখানে সকল ভগ্নাংশ আছে, হ্যাঁ, সকল পূর্ণ সংখ্যা আছে। এমনকি এই রেখার উপর প্রমাণ করা যায় সমস্ত অমূলদ সংখ্যাও কিন্তু এই রিয়েল নাম্বার, এই সংখ্যা রেখা বা বাস্তব রেখার উপর অবস্থিত, অর্থাৎ সমস্ত এই রেখাটার উপর সমস্ত যেমন মূলদ সংখ্যা অবস্থিত তেমনি সকল অমূলদ সংখ্যা অবস্থিত। তাই আমরা বলতে পারি যে এই রেখার উপর সংখ্যা রেখায় বা বাস্তব রেখার উপর অবস্থিত সকল সংখ্যাকে মূলত বাস্তব সংখ্যা আমরা বলতে পারি। আরেকটি কমন ডেফিনেশনের সঙ্গে আমরা খুব পরিচিত, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। সবাই এই সংখ্যাটি পড়ে, আমি এটিকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা রিয়েল নাম্বার সেটকে আমরা আসলে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। রিয়েল নাম্বার সেটের মধ্যে আসলে কি কি থাকবে, সকল মূলদকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, কিউ, কিন্তু এখানে দেখবে ডাবল দাগ আছে, তাহলে মূলদ ইউনিয়ন, আবার কি কিউ প্রাইম, তাহলে কিউ প্রাইম, তাহলে আমরা দেখলাম কিউ ইউনিয়ন কিউ প্রাইম করলে আমরা সকল রিয়েল নাম্বার পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে রিয়েল নাম্বার আর কিছুই না, সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়েই আসলে বাস্তব সংখ্যা। এখন লক্ষ্য করো যে আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস যেটি আমরা এসএসসি তে পড়েছি সেটি আবার আরেকবার দেখবো। বাস্তব সংখ্যা যেটাকে আমরা বলছি রিয়েল নাম্বার,
এই রিয়েল নাম্বার দেখো দুনিয়ার সকল রিয়েল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। দ্যাট ইজ আমরা এখন বলতে পারি একটার নাম কিউ আর একটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে মূলদ কোনগুলো আর অমূলদ কোনগুলো সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ ধরে ক্লাসে। এই অমূলদ সংখ্যার আসলে আর কোনো শ্রেণীবিন্যাস নাই, অমূলদ সংখ্যা আসলে ওই পর্যন্তই আমাদের স্টপ হয়ে গিয়েছে। তাহলে অমূলদ সংখ্যার আর কোনো শ্রেণীবিন্যাস নেই। অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যার মধ্যে কিছু আছে, যেমন দেখো একটা আছে পাই, এটি তোমাদের জানা, আর একটা আছে ই, একটা আছে এরপরে হচ্ছে √2 √3, এগুলো অনেকগুলো, আর বাকি সবই কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে যেগুলোকে আমরা বলছি কিউ, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। দুনিয়ার সকল মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা মানে কেমন? যেমন 1 2 3 4 বা -1 -2, -1 কে তুমি লিখতে পারো -1/1, তাহলে অবশ্যই সেটি মূলদ। আর ভগ্নাংশ মানে কত? 1/2, হ্যাঁ 0.3 এরকম। তার মানে আমরা দেখলাম পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। নিশ্চয়ই তোমাদের মনে আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটকে আমরা এভাবে জেড, এটা অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 প্রকাশ করেছিলাম। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করেছিলাম তোমাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই এভাবে জেড লেস দ্যান 0 এভাবে প্রকাশ করেছিলাম। জেড লেস দ্যান 0, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আমি বলেছিলাম এর মাঝে কি কি থাকবে? শুধু 0 থাকবে, তাই দেখো 0 লিখেছি। আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে লিখেছি দেখো এভাবে জেড গ্রেটার দ্যান 0। তাহলে এই যে সেই জেড গ্রেটার দ্যান 0 ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে আমরা কি সংখ্যা পড়েছি? মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর বাদ বাকি দেখো এই 1 কে আলাদা করে রেখেছিলাম সবার থেকে, মৌলিকের মধ্যে দিয়ে নেই, যৌগিকের মধ্যেও দেয়নি। নিশ্চয়ই এই ডেফিনেশন গুলো আমি তোমাদের সব পড়িয়েছি, সুতরাং এই সাইডটি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রিয় শিক্ষার্থী, এই যে ভগ্নাংশের যে অংশটুকু, এটুকু এসএসসি এর অংশের জন্য, এইটুকু তোমরা এসএসসি তে পড়েছো, তাই এই অংশটুকু এখন নাই। দেখো ভগ্নাংশের মধ্যে দুই ধরনের ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলো? যেগুলো 1/2 1/3, হ্যাঁ তুমি লিখলা 4/5, এগুলো কিন্তু সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কোনগুলো? লিখলা 0.1 0.2 0.57, এগুলো কিন্তু দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে তিন প্রকার আছে, দেখো দুই প্রকার মূলত। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা জানি কিনা, যেগুলো লব ছোট হর বড় সেগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কেমন? যেমন 5/2, দেখো লব বড় হর ছোট, 5/2। এটাকে 5/2 কে তুমি চাইলে যে আবার মিশ্র আকারেও প্রকাশ করতে পারো, এত পূর্ণ এত বাই এত। নিশ্চয়ই এগুলো তোমাদের মনে আছে। আর দশমিক যে ভগ্নাংশ আছে সেখান থেকে আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম সংখ্যক। যেমন আমরা যে বলেছিলাম 1.22222 অসীম পর্যন্ত চলে যায়, তাহলে আমরা এটাকে বলেছিলাম 1.2 পৌনঃপুনিক। নিশ্চয়ই সেগুলো তোমাদের মনে আছে। এগুলো হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবারও বলছি যে এই যে অংশটুকু, এগুলো আমাদের এসএসসির জন্য প্রয়োজন ছিল। আর এই পাশের যে অংশটুকু দেখো, এই অংশটুকু আমরা এসএসসি ক্লাসে এসে ভালো করে পড়ার চেষ্টা করলাম। তাহলে আবারও বলছি, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, দুনিয়ার সকল রিয়েল নাম্বার আসলে কিউ আর কিউ প্রাইম। তার মানে আমরা বলতে পারি দুনিয়ার সকল এই যে রিয়েল নাম্বার আসলে কি কি? এই কিউ ইউনিয়ন এই কিউ প্রাইম। তার মানে সমস্ত মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। দেখো এই জেডটা আসলে কি? দেখো মূলদ সংখ্যার একটা অংশ, হ্যাঁ। আর তোমাদের এরপরে দেখো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাই মূলত কি হয়েছিল বলতো? এটাই কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়েছিল, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। মনে আছে? তাহলে দেখো এই ন্যাচারাল নাম্বার আসলে কার মধ্যে আছে? ন্যাচারাল নাম্বার কিন্তু ন্যাচারাল এই পূর্ণ সংখ্যার থেকে একটা ভাগ হতে হতে ন্যাচারাল নাম্বার আসলো। লক্ষ্য করেছো কিনা? তার মানে অবশ্যই এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ন্যাচারাল নাম্বার কার সাবসেট? দেখো ন্যাচারাল নাম্বার সব কার মধ্যে রয়েছে? পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে। তাহলে ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ জেড, আমরা এখান থেকে বলতে পারি। আবার জেড দেখো, জেড কার অপোজিট? জেড দেখো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা দুটো ভাগ, তার মধ্যে একটা হচ্ছে জেড। তাহলে এই যে দেখো জেড ইজ এ সাবসেট অফ, জেড ইজ এ সাবসেট অফ, এটা হচ্ছে আমরা বলতে পারি কিউ। দেখো কিউ, আবার কিউ কার সেট, কার উপর সেট? দেখো কিউ হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা, তার মানে এ আবার সাবসেট, এটি হচ্ছে রিয়েল নাম্বার। এই জিনিসটি আরো ভালো করে আমি তোমাদের এখন দেখাবো। একটা ছবি দেখে যেন আমাদের কাছে মনে হয় n is a subset of z, z is a subset of q, q is a subset of r। এটি আমি আবার তোমাদের আরো একটি চিত্র এঁকে তোমাদের এটি বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম ক্লাসের শেষ অংশে আমি দেখো বাস্তব সংখ্যার চিত্র, আমরা এটি যদি বুঝতে পারি তাহলে আজকের ক্লাসটি আমার সার্থক হবে। দেখো বাস্তব সংখ্যার সেট, যেটিকে আমরা বলেছিলাম রিয়েল নাম্বার, তোমরা লক্ষ্য করো এই বাস্তব সংখ্যার সেট আমি একটু অন্যভাবে একটু পড়াতে চাই চিত্রের সাহায্যে। আমরা এখান থেকে দেখো ছোট্ট এই অংশ থেকে আমরা পড়ানো শুরু করছি। স্বাভাবিক সংখ্যা সেট, যেটির নাম আমরা ন্যাচারাল নাম্বার দিয়েছিলাম। দেখো এর মধ্যে আছে 1 2 3 ডট ডট ডট। তাহলে 1 2 3 এর সঙ্গে তুমি যদি 0 যুক্ত করো তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে এটাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, যেটি সিম্বলকে আমরা বলতে পারি z গ্রেটার দ্যান অর ইকুয়াল 0।
অঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটের মধ্যে কি কি থাকবে? বলো স্যার শূন্য থাকবে আর 1 2 3 4 ডট 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 এগুলো থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই ন্যাচারাল নাম্বার অবশ্যই এর দেখো ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ এই যে জেড গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ, কারণ এই জেড গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এর মধ্যে অবশ্যই ন্যাচারাল নাম্বার সবগুলো উপাদান আছে। লক্ষ্য করে এই সবগুলোর সঙ্গে আমরা এখন -1 -2 -3 ডট 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 নিতে চাই, তাহলে সেটার নাম কি হবে? পূর্ণ সংখ্যা সেট। দেখো পূর্ণ সংখ্যা সেটের মধ্যে নেগেটিভ গুলো থাকবে, পজিটিভ গুলো থাকবে, আবার শূন্য গুলো থাকবে। তাহলে এই সবগুলো নিয়ে আসলে পূর্ণ সংখ্যা সেট জেড। একটু আগে আমি বলেছিলাম যে n ইজ এ সাবসেট অফ জেড। কারণ কেন বুঝতে পারছো? কারণ n এর উপাদান হচ্ছে শুধুমাত্র 1 2 3 ডট 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 ডট, আর জেড এর উপাদান হচ্ছে কি? সেগুলো তো আছেই, তার সাথে 0 আছে, আবার -1 -2 -3। তাহলে আমরা যেটা শিখলাম এখান থেকে যে n ইজ এ সাবসেট অফ, n কার সাবসেট? n হলো জেড এর সাবসেট। তাহলে এখান থেকে দেখো আমরা মূলদ সংখ্যা যে এই সকল সংখ্যাগুলো তো আছেই, তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে যেগুলো দেখো ভগ্নাংশ আকার আছে 3/5, এমনকি -1/3 হতে পারে, 4.23 হতে পারে, 0.23 পৌনপুনিক এটা হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ এই সবগুলো ভগ্নাংশগুলো তো আছেই, তার সঙ্গে সকল পূর্ণ সংখ্যা নিয়ে আসলে মূলদ সংখ্যা গঠিত। তার মানে কি আমরা বলতে পারি মূলদ সংখ্যা এই যে জেড এর সমস্ত উপাদান কি মূলদ সংখ্যার মধ্যে রয়েছে না? তাহলে জেড ইজ এ সাবসেট অফ, আমরা বলতে পারি কিউ। জেড ইজ এ সাবসেট অফ কিউ। তাহলে জেড ইজ এ সাবসেট অফ কিউ। আমরা এই পর্যন্ত আসতে পারলাম। দেখো এবার আমরা বলছি যে আবার এই সব কিছু কি রিয়েল নাম্বারের মধ্যে আছে না? তাহলে এইটা ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার, এভাবে বলতে পারি। অর্থাৎ এটি কিন্তু পরীক্ষায় সব সময় আসে। আমি যদি আরেকটু এখান থেকে বাড়ায় লিখতে চাই তাহলে আমি কিন্তু এভাবে লিখতে পারি যে ন্যাচারাল নাম্বার ইজ এ, পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে সাবসেট অফ কার? বলো জেড, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এটাও কিন্তু আসতে পারে। ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ এটা ইজ এ সাবসেট অফ, নিশ্চয়ই এটাকে বলা যাবে কিউ। হ্যাঁ, এটা যে বলা যাবে কিউ, এটা ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার। এটা ইজ এ সাবসেট অফ, আমি জেডও বলতে পারি। হ্যাঁ, এটাও জেডও আনতে পারি। আবার এটা ইজ এ সাবসেট অফ, নিশ্চয়ই এরপরে আমরা কিউ বলতে পারি, ইজ এ সাবসেট অফ আরও বলতে পারি। অর্থাৎ এটিও লেখা যেতে পারে, এটিও লেখা যেতে পারে। আমি এখানে আরো একটি টার্মকে বেশি নিয়ে আসছি। আবার দেখো আমরা যখন জটিল সংখ্যা বলি তখন এটা ইজ এ সাবসেট অফ সি। এটাও তোমরা এখনই জেনে রাখবা, দুনিয়ার সকল বাস্তব সংখ্যাই আসলে জটিল সংখ্যা, এটাও আমি বলে দিলাম এখনই। দেখো এদিকে আমরা অমূলদ সংখ্যা যেগুলো আছে, যে ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা নামে দুটো সংখ্যা আছে, যেমন ই আর পাই, এই দুটোকে পৃথক এই লেখাটি খুব একটা বইতে পাবে না। এসএসসি লেভেলেও মাত্র একটি বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা ই আর পাই, এই দুটোর নাম। আর বাদ বাকি সব যেগুলো আছে √2 √3 √7 এগুলো সব নাম মূলদ সংখ্যা। দেখো এই মূলদ সংখ্যা আর এই অমূলদ সংখ্যা নিয়েই আসলে দুনিয়ার সকল বাস্তব সংখ্যা। তাই দুনিয়ার এই বিশাল বড়টা যদি চিন্তা করো, এইটাই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা পেটের মধ্যে কে কে থাকে? একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। সেই মূলদ সংখ্যাকে আবার ভাগ করলে আস্তে আস্তে দেখো আমরা একটু আগে ছোট থেকে বড় দিকে গিয়েছিলাম, এবার বড় থেকে ছোট চিন্তা করতেছি। মূলদ সংখ্যা পেটের মধ্যে কে আছে? মূলদ সংখ্যা পেটের মধ্যে আছে পূর্ণ সংখ্যার সেট, তার পেটের মধ্যে বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, আর তার পেটের মধ্যে আবার আছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা এভাবে এগুলোকে আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমার এই ক্লাসের ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা এই তোমাদের বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস যে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, অনেকেই বুঝতে চায় না। আমি আজকের এই ক্লাসটি যারা দেখেছো তারা আশা করি তোমাদের বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস এবং বাস্তব সংখ্যার যে চিত্র এটিও তোমরা বুঝতে পারলে। বাস্তব সংখ্যা থেকে যে সাবসেটের যে ব্যাপারগুলো আমি বললাম, যে কোনটি কার সাবসেট, সেটিও নিশ্চয়ই তোমরা এখান থেকে বুঝতে পারবে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সামনে আরো বেশি ক্লাস নেওয়ার উৎসাহ পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আমার কলেজের যে নিয়মিত ক্লাস আছে সেখানেও এর পরবর্তী যে ক্লাসটি হবে সেটি নিশ্চয়ই মূলদ এবং অমূলদ সংখ্যা, প্রমাণ করা √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, এই প্রমাণগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে বাসায় থাকো। কারণ একটা জিনিস আমাদের সবারই মনে রাখতে হবে যে নিজে যদি সুরক্ষিত থাকো এই অবস্থায়, নিজে অবশ্যই একটা পরিবারের জন্য হুমকি যদি নিজে সুস্থ না থাকো, তাহলে আশা করি যে আমরা প্রত্যেকেই সুস্থ থাকবো এবং নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।